আমরা আজকে যে ব্যাপারটা দেখাবো যে একই চেম্বারে এক একটি মাছের যে প্রজনন করা, যে শিঙি মাছ বা কই মাছ এবং এই জায়গাটাতে যে পুঁটি মাছ, বিভিন্ন রকম মাছের প্রজননের প্রক্রিয়াটা আমরা দেখিয়েছি বা আমরা এটা করি। আজকের যেটা বিষয় যে একই দিনে মানে একই সঙ্গে এই চেম্বারটাতে শিঙি আর কই করা যায় কিনা সেই ব্যাপারটা এখানে কিন্তু দেখানো আছে। এখানে দেখুন এই শিঙি মাছ হচ্ছে আর এখানে কই মাছও আছে। দেশি কই এবং শিঙিটা আমাদের দেশি, এটা এই যে দেশি কই এবং দেশি শিঙির যে ব্রিডিং একসঙ্গে এটা হচ্ছে। কই মাছের ডিমগুলো এরা যেহেতু ভাসে সেজন্য উপরের স্তরে রয়েছে এগুলো, আর শিঙি মাছের ডিমগুলো নিচে পড়ে আছে। তাই একসঙ্গে যে প্রজননের জন্য ডিমকে আলাদা করা কোনো এখানে সমস্যা হয় না। বোঝা গেছে তো এটা? হ্যাঁ। এবং এই জায়গার জন্য কী করা আছে, এই পদ্ধতিটাতে রয়েছে যে কাঁচের যে চেম্বারটা, এটা আমার রয়েছে, এটা 6 ফুট 2 ফুট আর 1 ফুট এই যে হাইট। এই জায়গাটাতে এইটা করা সম্ভব। এখানে একটা প্রজনন খাঁচা রয়েছে, যে খাঁচাটাতে কী করা হচ্ছে যে ওই মাছগুলোকে ইনজেক্ট করে এখানে ছাড়া আছে। কালকে সন্ধ্যের সময় এই কাজটা করা হয়েছে, আজকে সকালে পুরো ডিমের এই পোর্শনটা এখানে দেখা যাচ্ছে। এবারই কিন্তু মাছগুলোকে রিলিজ করার সময় এসে গেছে। এটা হচ্ছে একটা সাবমার্সিবল পাম্প বসানো আছে, যার সাহায্যে এই ঝান্নাটাকে এখানে ক্রিয়েট করা আছে। এখানে দেখুন, এখানে আবার এটাকে এই ডিমটা যাতে নাই সাবমার্সিবলে ঢুকে যায় তার জন্য এটা একটা চেম্বার মতো এটা করা আছে, মানে অর্থাৎ একটা নেট দিয়ে ঘেরা আছে যাতে ডিমগুলো না ঢুকে। তাহলে এই যে একটা সহজ পদ্ধতিটা আমরা করতে পারছি। কাঁচের জন্য সাধারণত 8 থেকে 8 মিলিমিটার সব থেকে সর্বনিম্ন, এবং ভালো হবে যদি 12 মিলিমিটারে কাজ করে। এখানে আর একটা জিনিস যেটা খেয়াল করেছেন, এখানে দেখুন এটা 2 ইঞ্চি যে চওড়া করে এটা চারিদিকে লাগানো আছে। এই লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে কাঁচটা যাতে শক্ত থাকে, সহজে না ভেঙে যায়। এবং এটা আমি বলেছি 6-7 বছরের উপর হয়ে গেল, এই কিন্তু একই চেম্বারে আমরা কিন্তু করতে সমর্থ হচ্ছি। এখানে দুটো পাইপ রয়েছে, একটা আউটলেটের পাইপ, যদি জলটা কোনো সময় আমরা ছাড়ি ফ্লো থ্রু সিস্টেমে জল চেঞ্জ করার জন্য এটা। যদিও এখানে বলে রাখি, এই যে প্রজননের জন্য, অর্থাৎ যখন আমরা মাছটাকে যে কালকে দিয়েছি এবং এখনও পর্যন্ত যে চলছে, এই অবস্থায় এই মাছের জল পরিবর্তনের কোনো দরকার নেই। বোঝা গেল এটা? হ্যাঁ, এই জলটাকে পরিবর্তন করার কোনো দরকার নেই, মানে একই জলে হচ্ছে। অর্থাৎ আমাদের জলটা কম জলে এই কাজটা করা সম্ভব। আর এখানে যদি আমরা কেউ ট্যাপের জল ব্যবহার করি যেটাতে ক্লোরিন দেওয়া থাকে, সেই ক্লোরিনটা বার করার পরে অন্তত ওভারনাইট বা 24 ঘন্টা সেটাকে রেখে অ্যাটলিস্ট ওভারনাইট সেখানে এরেশন করে ওই ক্লোরিনটাকে বার করার পরে সেই জলটা ব্যবহার করা। আর এখানে যেটা হচ্ছে, আমরা যেহেতু ওভারের ট্যাঙ্কে রেখে করি, আমাদের ঘরে যেটা সাবমার্সিবলের জল, এখানে আমরা ক্লোরিন ব্যবহার করি না, সরাসরি এই জলটাকে ব্যবহার করছি। এখানে এই অবস্থাতে অনেকেই প্রশ্ন করেন যে খাবার দিতে হয় কিনা। এই সময় কোনো খাবার দেওয়ার দরকার নেই। রাদার মাছকে যদি একদিন অন্তত ওদের স্টারভেশন রাখা যায়, খাবার না দিয়ে রাখা যায়, সেক্ষেত্রে তাদের প্রজনন প্রক্রিয়াটা ভালো হয়। কারণ এই জায়গাটাতে তাদের কোনো যে ওই মলমূত্র এখানে সিস্টেম হয়েছে ত্যাগ করে না বা জলটাকে ময়লা করে না। আপনি দেখতে পাচ্ছেন এখানে জলটা কি সুন্দর পরিষ্কার রয়েছে, কোনো রকম এখানে বন্ধও নেই এবং পরিষ্কার আছে। এই জায়গাটাতে ডিম হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ, এই জায়গাটাতে এই যে পাম্পটাকে আমরা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে এটাকে পুরো সিস্টেমটাকে আমরা করে দেবো। আর এই যে ঝর্নার ব্যাপারটা আমরা বন্ধ করে দিয়ে খাঁচাটাকে তুলে নেব। খাঁচাটাকে তুলে নিলে এই জায়গাটাতে কেবলমাত্র ওই ডিমগুলোই থাকবে। আর এই যে যেটা বাবা মাছ বা প্যারেন্ট ফিশ যেটা মেল ফিমেল, সেগুলোকে নিয়ে আমরা অন্যত্র ছাড়ি, পুকুরে ছাড়ি বা অন্য পরের বাড়ির প্রজন্মের জন্য তাহলে বিশেষভাবে খাবার দিয়ে সেটাকে আমরা পরিচর্যা করি। এই যে ডিমটাকে রেখে আমরা এখানে হ্যাচিং করতে পারি। দরকার হলে আমি যদি ভাবি যে আজকে আমার এই চেম্বারটাকে খালি করতে হবে, তখন কিন্তু ডিমটাকে সংগ্রহ করে আমরা অন্যত্র সরিয়ে দেবো। এই যে কই মাছের ডিম সংগ্রহ করার জন্য সহজ উপায়, যেহেতু ডিমটা ভাসে এই জন্য ছেঁকে নিয়ে আমরা এই করি। আর ওই যেটা শিঙে মাছের রয়েছে যেটা নিচে বসে আছে, সেটাকে আমরা সাইফন পদ্ধতিতে সংগ্রহ করি। এই হচ্ছে পদ্ধতি। এবং এটা মোটামুটি আজকের ভিতরে মোটামুটি যখন হয়ে যায় যে ডিম পাড়ার যে হিসেবটা, যে ডিম যখন পাড়ছে, এটা সাধারণত 8-9 ঘন্টা পর থেকে এরা এই করে। কই মাছ আরও একটু তাড়াতাড়ি পারে, শিঙি মাছ 8-9 ঘন্টা পর থেকে ডিম পাড়ে। তার মানে সেই থেকে তাদের টোটাল 20 থেকে 24 ঘন্টা লাগে হ্যাচিং হওয়ার জন্য। মানে ডিমটা যখন পারলো তারপর থেকে এটা হচ্ছে, কারণ ওই সময় সঙ্গে সঙ্গে ফার্টিলাইজ হচ্ছে, আর ফার্টিলাইজের পরে এই ডিমটাকে বয়সটা আমাদের 20 থেকে যখন 24 ঘন্টা হয়ে যাচ্ছে তখন ওটা ডিম থেকে ফুটে বাচ্চা বেরোয়। এবং সঙ্গে সঙ্গে ওরা খায় না, তখনও খাবার দেওয়ার দরকার নেই। সেই বাচ্চাগুলোকে আরও 48 ঘন্টা, মানে সর্বমোট এই 60-70 বা 72 ঘন্টা আমরা যেটা একটা খাওয়াপ্র হিসাবে বলি যে 3 দিন লাগে, 3 দিনের ভেতরে যখন ওটা ইয়ক্সটাকে অবজর্ভ করে যায় তখন আমরা খাওয়াই। কই মাছ একটু তাড়াতাড়ি খায়, এরা তাড়াতাড়ি এদের
খুব ডিমটা ছোট এবং সেই জায়গাটা বাচ্চা বেরোনোর পরে মোটামুটি যেটা দেখা যায় মানে কিছুক্ষণের ইয়েতে মানে অনেকটা আগে অর্থাৎ 36 ঘন্টা মানে মোটামুটি 1.5 দিনের পর থেকে এরা কিন্তু খাবার আবার উপযোগী হয়। তখন যেটা খাদ্য হিসাবে সাধারণত করা হয় কি ডিমের কুসুম অর্থাৎ ডিমটাকে সিদ্ধ করে সেই কুসুমটাকে জলে গুলে বা তার সঙ্গে যদি দরকার হয় শুধু ডিমের কুসুম যেমন খাওয়ানো যায় জলে গুলে সেটাকে ছেঁকে নিয়ে খাওয়ানো হয়। আবার অনেক সময় দুধ মিশিয়ে সেই দুধ এবং ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে সেটাকে গোল মতো করে নিয়ে গুলিয়ে নিয়ে ছেঁকে নিয়ে তারপরে সেটাকে চামচে করে মাছকে খাওয়ানো এই সিস্টেম। আর তাহলে বোঝা গেল এখানে আপনার যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আপনি আমাকে বলতে পারেন সেটাকে বলুন। আর এখানে আমরা যখন এটা করি এই কাজটা যদি মনে করেন যে আমি খাঁচা তুলে নিলাম এইটা ঝর্ণা আমার বন্ধ, তাহলে কি করব তখন এই এই জিনিসটা চালিয়ে দেওয়া হয়। অর্থাৎ অক্সিজেন চালিয়ে দিলে এই যে অক্সিজেনটা চালানো হলে দেখুন বুদবুদ করে এখানে এটা অক্সিজেনের যে এটা উঠছে এই পদ্ধতিতে জলে আর কিছু করতে হবে না, এই জায়গায় পুরো হ্যাচিং হয়ে যাবে। ভীষণ মানে সহজ পদ্ধতি, শুধু বোঝার ভুলের জন্য। এবার কোনো রকম করে শুধু শুধু আমি মানে জিনিসটাকে নষ্ট করার ডিম তুললাম করলাম নানা রকম হয়ে থাকে। আমি চাইলে এখানে কিন্তু বাচ্চাটাকে হ্যাচিং হওয়া পর্যন্ত রাখতে পারি, দরকার হলে আমি ডিম পোনা তৈরি পর্যন্ত 3 দিন পর্যন্ত এখানে রাখতে পারি। এই সময়ের ভেতরে সাধারণত জল বেশি পরিবর্তন করতে হয় না, শুধু অক্সিজেনটা চালিয়ে রাখতে হয়। জল যদি হয় ময়লাগুলো যখন মানে হ্যাচিং হওয়ার পরে যদি ময়লা নিচে কোনো জমা পড়ে তখন সেটা সাইকেল করে বার করে দিই। আর কিছু সোহেলবাবু ঠিক আছে তো, বোঝা গেছে? আপনি কোথা থেকে এসছেন? এমনিতে মালদা থেকে এসছেন। এমনি আমার এটা জানলেন কী করে এটা যে আমি করি? আমি ইউটিউব দেখে ক বছর ধরে দেখছেন? আমি মোটামুটি আপনার বছরখানেক থেকে আমি করছি। মৎস্য চাষটা দেখি, ব্রিডিংটা রিসেন্ট দেখি। এটা আপনার ওই যে চ্যানেলটাতে মানে যে আলোচনাগুলো আপনার কি কাজে লেগেছে বা লাগছে সেটা? হ্যাঁ, মৎস্য চাষের জন্য বেশ ভালোই লেগেছে। ভালো লেগেছে। আর প্রজননেরগুলো এখনো ঠিকঠাক করে প্রজননটা কম দেখেছেন না, হ্যাঁ। কিন্তু তা কিছুটা দেখে ইন্টারেস্টেড হয়ে এখানে এসেছেন, এটা হাতে কলমে শেখাচ্ছেন, তাই তো? ঠিক আছে। এই জায়গা থেকে আমরা এখন এটাকে মোটামুটি যা প্রজনন পদ্ধতি জানলেন, কাঁচ এবং জানলেন, এবং এটা যদি সর্বমোট খরচা জিজ্ঞেস করেন এটা আমরা দেখেছি এই যে এটা মোটামুটি 6,000-এর ভিতরে এটা হয়ে যায়। আর যদি একটা এয়ার পাম্প এবং সেক্ষেত্রে একটা কিনলেন, একটা হচ্ছে এয়ার পাম্প আর একটা মূলত এয়ার পাম্পটা লাগে সেটা কানেকশানের জন্য, এবং সর্বমোট যদি দেখা যায় যে 10,000 টাকার ভেতরে এই মডেলটা খুব সুন্দরভাবে এটা কিন্তু করা সম্ভব, যেখানে 6 ফুট লম্বা আর হচ্ছে 2 ফুট চওড়া এবং 1 ফুট হাইটের এই যে অ্যাকোরিয়াম সেটা 8 থেকে যে 12 মিলিমিটার কাছে যে থিকনেস সেই কাজ দিয়ে এটাকে বানানো সম্ভব। আর এখানে এই যে পাইপটা রয়েছে সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন, এই পাইপের সাহায্যে কী হয় এই ঝর্ণাটা ক্রিয়েট হয়। এই ঝর্ণাটা ক্রিয়েটের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি মাছটাকে একটা প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, অর্থাৎ যে প্রকৃতিতে ওরা থাকার সময় যখন কিনা এরা বৃষ্টি হয় সেই সময় ওরা ডিমটা পারে, তাই একটা প্রজননের যে একটা এনভায়রনমেন্ট এখানে আমরা ক্রিয়েট করছি। ঠিক আছে, বোঝা গেছে? এখানে আমি সিং যদি ব্রিডিং করি তাহলে মোটামুটি কতগুলো করা যাবে? এটা খুব ভালো প্রশ্ন। এখানে যদি সিঙ্গি ব্রিডিং করেন মিনিমাম আপনি 10টা মানে স্ত্রী মাছ রাখতে পারবেন এবং তার সঙ্গে আরও 15 থেকে 20টা পুরুষ মাছ রাখতে পারবেন। এবং এই জায়গাটা থেকে শিঙি মাছের ডিম আপনি যদি তুলতে চান 3 থেকে 5 লক্ষ ডিম একদিনে কিন্তু একটা প্রজননে পাওয়া সম্ভব। কারণ বুঝতেই পারছেন যে যদি এক একটা শিঙি মাছ একটা 150-200 গ্রাম বা 250 গ্রাম এরকম বড় শিঙি করেন তাহলে এক একটা থেকে মিনিমাম আপনার যদি 50,000 ধরা যায়, কারণ 100 গ্রাম শিঙি থেকে আমাদের হিসেব অনুযায়ী প্রায় 35 থেকে 40,000 পর্যন্ত ডিম পাওয়া সম্ভব। সেই জায়গা থেকে হিসেব করে আমরা দেখেছি 3 থেকে 5 লক্ষ ডিম অনায়াসে আপনি কিনতে পারছেন। ঠিক আছে, এইভাবে আমরা এটা কিন্তু এই মাছের তাই শিঙি ছাড়া তো আরও অনেক মাছের কথা বলেছি, এবং এই স্ট্রাকচারটা আপনি সারা বছর ব্যবহার করতে পারেন। কারণ অন্য সময় যেমন শীতকালে আবার এটা আমুর কাপড় ব্রিড করতে পারেন বা কমন কাপড় ব্রিড করতে পারেন, শীতের যে মাছ সেখানে এটা করা সম্ভব। এখানে চাইলে যে রঙিন মাছের যে অন্যগুলো কাপ জাতীয় যেগুলো সেগুলো করা যেতে পারে, অনেক রকম এটাকে মাছের প্রজনন করা যায়। তাই তাদের প্রজনন পদ্ধতিটা একটু যেটা মানে আলাদা আলাদা আছে সেইভাবে এটাকে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচার নিয়ে আপনার আর কোনো আর জানার আছে এখানে? ঠিক আছে, বাকি যেটা হবে আমরা সেখানে এখন ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস যেটা মাছের ইঞ্জেকশন দেওয়া সেটা দেখাবো। কারণ এখানে যে হাতে কলমে যেটা প্রথম কথা যেটা বানানোর জানলেন, এইবারে মাছকে ইঞ্জেকশন কীভাবে দিতে হয়, কতটা হরমোন দিতে হয়, কতটা জল দিতে হয়, সেটা নিয়ে পুরো ক্যালকুলেশন করে আপনাকে এটাকে পুরো জিনিসটাকে আপনারা বলে দেবেন।
ঠিক আছে, তাহলে এখানে এই পর্যন্ত, এখানে আমি রাখছি। আমরা এবারে অন্য ক্লাসের জন্য আমরা এখানে চলে যাচ্ছি। নমস্কার।